কই গেলি রে অঞ্জুমা? আয় এদিকে একবার। ঈশ্বর এবার বুঝি মুখ তুলে চেয়েছেন। অঞ্জু হাতের কাজ ফেলে এক প্রকার ছুটে আসে ওর বাবা পিনাকি বাবুর কাছে। কি হয়েছে বাবা? তোমাকে আজ ভীষণ খুশি দেখাচ্ছে। হ্যাঁ রে মা, তা বলতে পারিস। সুখবরটা তোকে দেব বলেই তো ডাকলুম। বলো বাবা। পিনাকিবাবু একগাল হেসে বললেন, মারে, তোর বিয়ে ঠিক করে এলুম। খুব ভালো ঘর, ভালো বর, বনেদি ধনী পরিবার। আমি জানি আমার মতেই তোর মত, তুই কখনো না করবি না। তাই অবিনাশকে নিয়ে একেবারে কথাটা পাকা করে এলুম। আর জানিস, অবিনাশই তো এই সম্বন্ধটার যোগাযোগ করে দিল। অঞ্জু মুখে কিছু বলে না, নীরবে একটু ম্লান হাসির রেখা ফুটে ওঠে। কারণ ও জানে মা সেই কোন ছোটবেলায় মারা গেছে। বাবা একটা গ্যারেজের দোকানের সামান্য কর্মচারী। মাধ্যমিক পাশ করে পড়াশোনাটাকে আর চালিয়ে নিয়ে যেতে পারেনি। এমন সম্বন্ধ আর আসবে না, মেয়ের খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, এতটুকুই যথেষ্ট ছিল ওর বাবার জন্য। আর মনের মধ্যে দ্বিমত না রেখেই অঞ্জু বাবার দেখা পাত্রের সাথে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে 10 দিন হয়ে গেল। কিন্তু এই বাড়ির জন্য অঞ্জু কি, তাও এখনও বুঝে উঠতে পারেনি। এই 10 দিনে ও না হতে পারল বউ আর না স্ত্রী। অঞ্জু নিজেও ভেবেছিল বড় বাড়িতে বিয়ে করে এসেছি, ভেবেছি আমার জীবনটা বদলে যাবে। জীবন তো বদলেছে, কিন্তু অন্যভাবে। এখানে কেউ ওর সাথে কথা বলে না, এমনকি ওর মুখটাও সহ্য করতে পারে না। তখন থেকে অঞ্জুর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কেন আমাকে বিয়ে করলো আমার স্বামী? বিয়ের দিনটুকু ছাড়া এই 10 দিনে তার মুখটাও দেখিনি। তিনি বাড়িতেই থাকেন না, কাজের কারণে সবসময় বাইরে থাকেন। অঞ্জু ওর ননদ সহেলির সঙ্গে ঘুমায়, তাও ঘরের এক কোনায় মাটিতে। ওর ননদ ওকে ঘরে রাখতে চাইছিল না, কিন্তু অঞ্জুর শাশুড়ি গৈরিকা দেবীর আদেশে এক প্রকার বাধ্য হয়েই সহেলি অঞ্জুকে শুতে দেয়। ওর সাথে এমন ব্যবহার করে যেন অঞ্জু কোনো কাজের মেয়ে। কথায় কথায় চেঁচিয়ে ওঠে, আর ঘরে ঢুকলেই বলে, ওই কোনায় থাকো, সামনে এসো না। ইচ্ছে করে জল ঢেলে রাখতো, কখনো জুতো খুলে রেখে দিত যেখানে অঞ্জু ঘুমায়। তবুও চুপ করে থাকতো। মনে মনে ভাবতো, বিয়ে মানে কি? আর যদি এই রকম বিয়ে হয় তাহলে না বিয়ে করাই ভালো হতো। সারাদিন শুধু ঘরের কাজে ব্যস্ত থাকতে হয়। বাড়িটা বড় ছিল, কিন্তু এখানে মানুষের মনগুলো খুব ছোট মনে হতো অঞ্জুর কাছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটুনি, আর রাতে কোনো আওয়াজ না করে ননদের ঘরের কোনায় ঘুমিয়ে পড়া। এই ছিল অঞ্জুর জীবন। স্বামী, শাশুড়ি, ননদ, নিজের পরিবারের সঙ্গে নয়, বরং এই বাড়ির কাজের লোকেদের সঙ্গেই ওর সম্পর্ক অনেক ভালো ছিল। কারণ শেষমেশ ও তো তাদেরই একজন, মানে একজন কাজের মেয়ে। তখন এক কাজের দিদি অঞ্জুকে বলেছিল যে ওর স্বামীর বিয়ে এক বড়লোক বাড়িতে ঠিক হয়েছিল। তিনি সেই মেয়েটিকে অনেক ভালোবাসতেন, কিন্তু পরে কোনো ঝামেলা হয়ে যায়, যার কারণে সেই সম্পর্কটা ভেঙে যায়। সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, এমনকি বিয়ের কার্ডও ছাপা হয়ে বিলি হয়ে গিয়েছিল। তাই পরিবারের লোকজন আর ওর স্বামী নিখিল রাগে ও জেদের বশে ঠিক সেই সময় ওই দিনে বিয়ে করলো, যেন সবাইকে দেখাতে পারেন। তখন অঞ্জু বুঝতে পারে কেন নিখিলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। তখন বাধ্য হয়ে আমাদের মতো গরিব পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করা হয়, শুধু নিজের অহংকার রক্ষা করার জন্য। অঞ্জু কিছুদিন আরও এইভাবেই কাটিয়ে দিল। তারপর ভাবলো, আর নয়, এভাবে আর থাকবো না। একবার হলেও নিজের মুখ খুলতেই হবে। যদি বিয়ে করেছি তাহলে কেন একজন কাজের মেয়ের মতো থাকবো? তারপর যা হবে দেখা যাবে। প্রয়োজনে নিজের বাড়িতে বাবার কাছে আবার ফিরে যাব। নিখিল কখন আসবে কোনো ঠিক ছিল না, কিন্তু অনেক দিন পর আজ সে বাড়িতে ছিল এবং নিজের ঘরেই খাবার খেতে চাইছিল। অঞ্জু নিজে খাবার নিয়ে নিখিলের ঘরে যায়। এই প্রথমবার অঞ্জু তাকে এত কাছ থেকে দেখে। নিখিল ওর দিকে তাকালোই না, শুধু বলল, খাবারটা টেবিলে রেখে দাও। অঞ্জু খাবার টেবিলে রাখে আর তার সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ল। নিখিল হঠাৎ খুব রেগে গিয়ে বলল, তুমি এভাবে এখানে বসে পড়লে? তারপর নিখিল চেঁচিয়ে তার মাকে ডাকে। গৈরিকা দেবী এসে বললেন, কি হয়েছে নিখিল, চিৎকার করছিস কেন? নিখিল বলে, এই মহিলা আমার ঘরে কেন? গৈরিকা দেবী অঞ্জুকে দেখেই বলে উঠলেন,
এখানে কি করছো তুমি? অঞ্জু বলে, কেন? আমার স্বামীর ঘর কি আমার নয়? অঞ্জুর শাশুড়ি যেন বিস্মিত হয়ে গেলেন। মনে হলো তিনি ভাবতেন বুঝি অঞ্জু বোধহয় প্রতিবাদ করতে পারে না। নিখিলও একটা কথা বলতে পারল না, আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। অঞ্জুর মুখ থেকে এই কথা শোনার পর শাশুড়ি গৈরিকা দেবী সেখান থেকে চলে গেলেন। নিখিল বলল, ওই সময় যা ঘটেছিল সেটা একটা পরিস্থিতির শিকার, তাড়াহুড়োয় বিয়ে করতে হয়েছিল। অঞ্জু বলে, বিয়ে মানে কি আপনি জানেন নিখিল? আজ আমি নিজে থেকে এসেছি আপনার সাথে কথা বলবো বলে, কারণ দিনের পর দিন এভাবে চলতে পারে না। আমিও তো মানুষ। আপনি, আপনার বাড়ির লোক তো আমাকে কাজের মহিলার মতো ব্যবহার করেছেন। এমন মনে হচ্ছিল যেন আমাকে কোনো জিনিসের মতো কিনে আনা হয়েছে এ বাড়িতে। আপনি হয়তো ধনী হতে পারেন, কিন্তু আপনার কাছে মন নেই। আমি কোথায় ঘুমোই, কি করি, আমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়, আমি আপনার বড় বাড়িতে নয়, আপনার মনে থাকতে চেয়েছিলাম, যা হয়তো কখনো সম্ভব হবে না। তাই আমি এখন যাচ্ছি। আপনাকে শুধু জানানো দরকার ছিল, তাই আজ এই কথাগুলো বলতে আসা। এতটুকু বলেই অঞ্জু চলে যাচ্ছিল। তখন নিখিল বলল, আমি এখনও আমার আগের জীবন ভুলতে পারিনি, তাই তোমার থেকে দূরে ছিলাম। তার জন্য আমাকে ক্ষমা করো এবং একটু সময় দাও। আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও একজন মানুষ, আমার সহধর্মিণী। আজ থেকে তুমি এই ঘরেই ঘুমোবে এবং একজন বইয়ের মর্যাদাতেই থাকবে, কোনো কাজের বা বাইরের মহিলার মতো নয়। সেদিন থেকে অঞ্জু নিজের জন্য এক নতুন ঘর গড়ে নিতে শুরু করেছিল। অঞ্জু বুঝে গিয়েছিল এখানে চুপ করে কিছুই পাওয়া যায় না। ধীরে ধীরে ওর অধিকার আদায় করতে শুরু করলো। বাড়ির লোকেরা অঞ্জুকে বউ হিসেবে মানত না, কিন্তু ও তাদের দিয়ে মানাতে শুরু করে। অঞ্জুর বিশ্বাস ধীরে ধীরে তার স্বামীও তাকে স্ত্রী হিসাবে মেনে নেবে। শুরু তো হয়েই গেছে। এখন অঞ্জুর শাশুড়ি আর ননদ আর আগের মতো ব্যবহার করেন না, কারণ বিয়ে সবার সামনে হয়েছে। অঞ্জু এই বাড়ির বউ, গরিব হতে পারে কিন্তু কাপুরুষ নয়। দ্বিতীয় গল্প, শুধু একবার। আজ টিকলির মনটা ভীষণই খারাপ। ওদিকে মা সোয়েটার বুনতে ব্যস্ত, ওর দিকে মায়ের কোনো খেয়ালই নেই। সেই কবে থেকে দাদু দিদার বাড়িতে আছে, নিজের বাড়িতে যাওয়ার নামই নেই। মাঝে মাঝে টিকলির খুব রাগ হয় ওর মায়ের ওপর। টিকলি দুধ খেয়ে নাও, টিকলি হোমওয়ার্ক করে নাও, এগুলো বলে যেন টিকলির মা কাবেরীর দায়িত্ব শেষ। মা কি জানে বাবাকে ছাড়া ওর কতটা খারাপ লাগে। যখন ও নিজের বাড়িতে বাবার কাছে ছিল, বাবা ওকে কতটা ভালোবাসতো। অফিস থেকে ফিরেই টিকলিকে খুঁজতো, রোজ টফি বিস্কুট নিয়ে আসতো। গত দুর্গাপুজোর সময় বাবা যে ফ্রকটা কিনে দিয়েছিল সেটা কত সুন্দর ছিল, সেটা পরে তাকে একদম পুতুলের মতো দেখাতো। ও সব সময় বাবার কাছে থাকতেই চাইতো। কখনো কখনো বাবা বিরক্ত হয়েও যেত, তবুও বাবা ভালোবেসে টিকলিকে কোলে তুলে নিত। কিন্তু এখন বাবা কত দূরে আছে, বাবাকে দেখেনি অনেক দিন হয়ে গেল। তারপর তোর জন্মদিনও আসছে। দিদা বলল 1 বছর শেষ হতে চলেছে, অর্থাৎ মায়ের সঙ্গে সে 1 বছর আগে জানুয়ারিতে দিদাবাড়ি এসেছিল, আর এখন ডিসেম্বরও শেষ হতে চলেছে। টিকলির মনে আছে আগে যখন সে মায়ের সঙ্গে দিদার বাড়িতে আসতো, তখন মা কত খুশি থাকতো। মা আর বাবার সঙ্গে কত মজার গল্প করতো সারা রাস্তা জুড়ে। মা দিদা দাদু মামা মামি মাসিমণি সবার জন্য অনেক কিছু কিনতো। কিন্তু এবার যে কি হলো, মা এবার হঠাৎ করে আসার প্ল্যান করে ফেললো। দিদাবাড়ি আসার আগে 2 দিন আগে পর্যন্ত বাবার সঙ্গে কথাও বলল না। বাবাও যেন গম্ভীর ছিল। টিকলি তো কিছুই বুঝতে পারছিল না, কেন মা বাবা দুজনেই এত রেগে মন খারাপ করে আছে। তারপর একদিন মা একটা সুটকেসে নিজের আর ওর জিনিসপত্র গুছিয়ে নিল, আর বাবাকে ছেড়ে তার ছোট্ট আঙুল ধরে রেলওয়ে স্টেশনের দিকে রওনা হলো। মাকে এভাবে যেতে দেখে টিকলি কিছু একটা বলতে চেয়েছিল বাবার ব্যাপারে, কিন্তু মায়ের রাগ ভরা মুখ দেখে ওর সাহসই হলো না। সত্যি কথা বলতে কখনো কখনো টিকলির মাকে খুব ভয় লাগতো। বাবার কথা তো একেবারেই আলাদা ছিল। যত দুষ্টুমি করুক না কেন বাবা কখনো রাগ করতো না, কিন্তু মা তো ছোটোখাটো ব্যাপারেও বকাঝকা করতো। বাবা থাকলে রাস্তাতে নিশ্চয়ই আইসক্রিম খাওয়াতো,
কিন্তু এবার মা ট্রেনে একটাও মিষ্টি করে কথা বলেনি, শুধু রাগে মুখ গোমড়া করে পুরো পথ জুড়ে একটা বই পড়তেই থাকলো। ও কিছু জিজ্ঞাসা করলেও মা ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত। ঠিক সময় মতো ওরা দিদাবাড়িতেও এসে গেল, কিন্তু কোথাও কোনো আনন্দ ছিল না। হ্যাঁ, দিদা দাদুর বাড়িতে অনেক খেলনা রয়েছে, আর সেই কথা বলা ডলটা দেখেই ওর চোখ দুটো খুশিতে ঝিলমিল করে উঠেছিল। দিদা তো মা আর ওকে হঠাৎ দেখে অবাকই হয়ে গিয়েছিল। দাদুও কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। দিদা প্রথমে মায়ের হঠাৎ চলে আসার কারণ জিজ্ঞাসা করে, তারপর বাবার খোঁজখবর নিল। মামা মাসি সবাই যেন চুপ করেছিল, না জানি কেন আগের মতো কেউই ওকে আদর করলো না। তারপর দাদু দিদা মামা মামি আর মা একটা ঘরের দরজা বন্ধ করে কি যেন চাপা গলায় আলোচনা করতে লাগলো। কখনো মা চিৎকার করে কথা বলছিল, আবার কখনো শান্ত স্বরে কথা বলছিল। কে জানে ব্যাপারটা কি? এই বড়দের কথা তো বড়রাই বুঝতে পারে। হঠাৎ এদের কী যে হয়ে যায় কেউ বোঝে না। ও আরেকটা ঘরে একঝুড়ি খেলনা নিয়ে খেলছিল, কারণ খেলনাও খুব পছন্দ করে। বিশেষ করে কথা বলা হেসে যাওয়া ডলটা তো খুবই সুন্দর লাগে। কখনো রাগ করে না, কাঁদে না, না কারোর সঙ্গে ঝগড়া করে। কিন্তু এই খেলনাগুলোর সঙ্গে খেলতে খেলতে কত দিন কেটে গেছে কে জানে। এখন তো তার একঘেয়েমি লাগতে শুরু করেছে। তার নিজের বাড়ির কথা মনে পড়ে, তার বন্ধুদের কথা মনে পড়ে, প্রিয় বাবাকে মনে পড়ে, নিজের ঘর নিজের পুরনো খেলনাগুলোর কথা খুব মনে পড়ে। কি জানি কবে মা ফিরে যাবে, এই ভেবেই টিকলি মন মরা হয়ে পড়ে। একবার সে মাকে জিজ্ঞাসাও করেছিল কবে বাবার কাছে যাব, কিন্তু মা কিছুই বলেনি। দিদা দাদুও প্রসঙ্গে এড়িয়ে যায়। মাসিমণি তাকে ঘুরতে নিয়ে গিয়ে ওর মন ভালো করার চেষ্টা করে। মামা তাকে চকলেট দিয়ে চুপ করিয়ে দেয়। সবাই নিজের মতো করে তাকে খুশি রাখার চেষ্টা করে, তবুও টিকলি মন খারাপ করে বসে থাকে। ও কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, সে অবশ্য দিদাকে বলতে শুনেছিল যে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে, দুজনেই একে অপরের সঙ্গে আড়ি করে নিয়েছে। এটা শুনে সে চিন্তায় পড়ে যায়। বাড়িতে মাঝে মাঝে বাবা মা জোরে জোরে কথা বলতো, কিন্তু পরে তো ঠিকই মিটমাট হয়ে যেত। কিন্তু এবার তো অনেক দিন ধরে এই আড়ি চলছে। দাদু কোর্ট কাছারি এসবের কথা বলছিল, কিন্তু এসব কি তা ওর কিছুই জানা নেই। ওর তো শুধু আড়ির চিন্তা। যদি এখনও মা বাবার মধ্যে বন্ধুত্ব না হয়, তাহলে ওর জন্মদিনে বাবা কিভাবে আসবে? আর তো কদিনই বাকি। না, ও বাবাকে ছাড়া জন্মদিন কিছুতেই করবে না। ওর জন্য ড্রেস কে নিয়ে আসবে? ওর তো শুধু বাবার আনা ড্রেসই চাই। আজ ওর মাকে জিজ্ঞাসা করবেই, কিন্তু কিভাবে বলবে? মাকে তো এখন ভীষণ ভয় লাগে। মা তো খুব গম্ভীর হয়ে গেছে। এখন তো মা বাবার ওপর রাগও হতে শুরু করেছে। ছি, এত বড় হয়ে গিয়েছে তবুও ঝগড়া করে। আগেরবার পাশের বাড়ি বান্টির সঙ্গে ঝগড়া হলে মাই তো বলেছিল ভালো ছেলেমেয়েরা ঝগড়া করে না। তাহলে মা বাবা নিজেরা কেন ঝগড়া করলো? ওরা তো সত্যিই খারাপ ছেলে মেয়ে। আর সে তো এখন কত বুদ্ধিমতী হয়ে গেছে, কিন্তু বাবা মা এখনও কত বোকা। সেম। টিকলি নিজের মনেই কথাগুলো বলে। আজই মাকে বলবে, আর ভয় পাবে না। মা তো বলতো সত্যি কথা বলতে ভয় পেতে নেই। আজ মাকে আড়ি তুলে নিতে আর বাবার সঙ্গে ভাব করে নিতে বলবে। সত্যি কত ভালো হবে যদি মা ভাব করে, তাহলে বাবাকেও তো মায়ের সাথে ভাব করতেই হবে। ও তাহলে ওর জন্মদিনে খুব মজা করবে, আর বাবা মায়ের সাথে বাড়ি চলে যাবে, গিয়েই বন্ধুদের সাথে দেখা করবে, নিজের খেলনাগুলো নিয়ে খেলবে, প্রতিদিন বাবার কোলে উঠবে, আর মায়ের কথা কখনো অমান্য করবে না। সময় মতো হোমওয়ার্ক শেষ করবে, সব কথা শুনবে। শুধু একবার মা যদি বাবার সাথে ভাব করে নেয়, শুধু একবার। টিকলির চোখে স্বপ্ন ভেসে উঠতে লাগলো, কখন তার বাবা মায়ের মধ্যে ভাব হবে, শুধু একটি বারের জন্য। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।